বাবা, আমায় একটু গরম ভাত দেবে, খাবো। খা খা, ভালো করে খা। এখন এসে ভাত চেয়েছিস? আজ তোর জম্মের ভাত খাইয়ে তোকে ছাড়বো রে বেয়াদব মেয়ে। মাকে খেয়েছিস, এখন ভাত খাবি? আজ তোকে এমন শিক্ষা দেবো যে আজ জীবনের মতো ভাত চাইবি না। খা খা, ভালো করে খা। হ্যালো বন্ধুরা, গল্প বলো সত্যি ঘটনাতে আপনাদের স্বাগত। এখানে গল্পগুলো শুধু শোনার জন্য নয়, কিছু গল্প বুকের ভেতর থেকে যায়। আজকের গল্প লেখক পল্লব হালদারের কলমে ভাত কাকি। এই গল্প ভয়ের নয় শুধু, এই গল্প একটা ছোট মেয়ের না বলা ক্ষুধার, আর এমন এক অপেক্ষার যা মৃত্যুর পরেও তাকে ছেড়ে যায়নি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, লেখক পল্লব হালদারের কলমে ভাত কাকি। বাবু, ভাত খাচ্ছ? সুরেলা বালিকা কণ্ঠের ডাক শুনে দরজার দিকে তাকাতেই একটা সুন্দরী মায়াবী চোখের 8 থেকে 10 বছরের মেয়ে আমার চোখে পড়ল। মেয়েটি তখনও দরজার কপাটের ধারে লোলুপ দৃষ্টিতে আমার ভাতের থালার দিকে তাকিয়ে। রাতের অন্ধকারে হ্যারিকেনের আলোতে তাকে স্পষ্ট দেখা না গেলেও মেয়েটির মুখ বলে দিচ্ছিল সে ক্ষুধার্ত, ভয়ানক ক্ষুধার্ত। ঘটনাটি আজ থেকে প্রায় 14 বছর আগে। পূর্বেলাটে আমাদের প্রভূত সম্পত্তি থাকলেও আজ সবকিছুই বিগত যৌবনা। তবু আজও কিছুটা জমি আমার পূর্বপুরুষ অক্ষত রাখতে পেরেছেন। সেখানে আজও আমাদের চাষাবাদ হয়। তখন আমি কলেজে পড়ি, শীতকাল, মাঠে মাঠে ধান খামারে তোলার প্রস্তুতি চলছে। ঠিক সেই সময়ে হঠাৎই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এতটাই যে তিনি বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বাধ্য হয়ে সে বছর আমাকে একাকী লাটের ধান তোলার কাজে যেতে হয়। কাজটাতে প্রবল অনীহা থাকলেও আমি গিয়েছিলাম। লাটে কাটিয়েছিলাম পাক্কা 1 সপ্তাহ। হয়তো ওই 1 সপ্তাহ আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। আসলে জীবন নামক কঠিন শব্দের অর্থ ওই অমূল্য 7 দিন আমাকে শিখিয়েছিল। লাটে আমাদের থাকার একটা বাড়ি আছে, অনেকটা এখনকার দিনের গেস্ট হাউসের মতো, তবে অতটা সাজানো গোছানো নয়। পূর্বে তার জৌলুস থাকলেও পরিচর্যার অভাবে এখন দিকে দিকে প্লাস্টার খসে পড়ছে, ইট বেরিয়ে পড়েছে। তবুও বাড়িটা ব্যবহারযোগ্য, অন্তত আমার তাই মনে হয়। কিন্তু ভুল ভাঙল এবার। লাটে পৌঁছতেই প্রমাদ করলাম আমি, এ কোথায় এসেছি আমি? এটা বাড়ি? এখানে কারোর পক্ষে রাত কাটানো সম্ভব? তখন অজস্র আগাছা গোটা বাড়িটিকে ঘিরে ধরে জীবাশ্মেতে পরিণত করেছে। দূর থেকে দেখলে ওটাকে প্রকাণ্ড একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই মাথায় আসে না। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আশেপাশে এলাকার লোকজনকে ডেকে যখন বাড়িটি পরিষ্কার করালাম, তখন প্রায় সন্ধ্যা হয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও কেবল একমাত্র ঘরটাকেই ব্যবহারযোগ্য করা সম্ভব হলো। বাকি ঘরগুলো আগের মতোই তথৈবচ, লঙ্কা গুল্মে ভরা, সাপড় পোকামাকড় থাকা অস্বাভাবিক নয়। অনেক কষ্টে রান্না করার মতো একজন পাওয়া গেল, তবে একটা শর্ত, সারাদিন সে থাকলেও সন্ধ্যায় তাকে ছেড়ে দিতে হবে। বউ বাচ্চাকে ছেড়ে তার পক্ষে আমার কাছে রাত কাটানো সম্ভব নয়। অগত্যা মানতেই হলো। নিজেকে হাত পুড়িয়ে খেতে হবে না, এই অনেক। সেদিন সারাদিনের ক্লান্তিতে রাতে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। পরদিন জমির কাজে সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু বিপদ হলো সন্ধ্যায়। একে অজপাড়ারা, তার উপর এখানে ইলেকট্রিসিটি নেই। সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। ঝিঝি পোকার ডাক, নিশাচর পাখির চিৎকার তখন গোটা গ্রামটিকে একটা আস্ত প্রেতপুরীতে পরিণত করে। হ্যারিকেনের আলোতে আর যাই হোক, রাত জাগা যায় না। ঠিক করলাম একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। সুনীল জেঠু রান্না করেই রেখেছিলেন। রাত 8টা নাগাদ টেবিলে খেতে বসতেই তার আওয়াজ আবারও কানে এলো। বাবু, তুমি ভাত খাচ্ছ?
বাচ্চা মেয়েটি ততক্ষণে দরজা ছেড়ে আমার ঘরে এসে ঢুকেছে। হ্যারিকেনের আলোতে এবার মেয়েটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা শীর্ণকায় মেয়েটিকে দেখে এবার আমি চমকে উঠলাম। এ কাকে দেখছি আমি? মানুষ এত রুগ্ন, ফ্যাকাশে হতে পারে? যাই হোক, ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবলাম না। মনকে বোঝালাম গ্রামের অভাবী পরিবারের মেয়ে, ঠিকঠাক না খাওয়া দাওয়ার দরুন হয়তো এই অবস্থাই হয়েছে। অবাক হয়ে দেখলাম মেয়েটি তখনও জল জল চোখে আমার ভাতের থালার দিকে তাকিয়ে। মনটা কেমন খারাপ হয়ে গেল। কি জানি কতদিন মেয়েটি এমন অভুক্ত অবস্থায় আছে। বললাম, খুকি, তোমার কি খুব খিদে পেয়েছে? মেয়েটিকে জিজ্ঞাসা করতেই দেখলাম সে কেমন যেন গুটিয়ে গেল। বুঝলাম মেয়েটি লজ্জা পেয়েছে। ওকে স্বাভাবিক করতে বলে উঠলাম, এসো না খুকি, আমার সাথে ভাত খাবে। এমনিতে আমার ভাত বেশিই হবে। বাচ্চা মেয়েটি তখন বলে উঠল, না বাবু, তুমি খাও। যদি বেশি হয় তখন না হয় আমাকে দিও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। মনটা আবারও ভারাক্রান্ত হয়ে উঠল। সত্যি এই মেয়ে জাতটা বড় অদ্ভুত, বড় মহান। এদের বুক ফাটে তবু মুখ ফাটে না। আরে এসো না, বসো না আমার কাছে। আমি তো তোমার দাদার মতো, আর এই দাদা তোমাকে আজ নিমন্ত্রণ করে খেতে বলছে। তুমি কি দাদার কথা শুনবে না? কথাগুলো মেয়েটির উদ্দেশ্যে বলে উঠলাম। দেখলাম মেয়েটির চোখে জল। হয়তো এমন ভালোবেসে কেউ তাকে এমন করে কোনোদিনও ডাকেনি। পাশে বসেই মেয়েটি গোগ্রাসে ভাত খেতে শুরু করলো। আমার অনুমানই সঠিক, মেয়েটি সত্যিই অনেকক্ষণ কিছুই খায়নি। বলা বাহুল্য, সেদিন নিজের জন্য অল্প কিছু পরিমাণ ভাত রেখে বেশিরভাগটাই সেই মেয়েটিকে দিয়েছিলাম। জানতাম ভারাক্রান্ত হৃদয়ে বেশি খেতে আমি পারবো না। তাছাড়া কে যেন বলেছেন, নিজের অন্ন বুভুক্ষ মানুষের মুখে তুলে দেওয়া মহাপুণ্যের কাজ। খাওয়া শেষে মেয়েটির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। কথায় কথায় জানতে পারি মেয়েটির নাম বেহুলা। বাড়ি একটু দূরে, পুরো বটগাছ তলায়। নিজের মাকে সে খুব ছোটবেলায় হারিয়েছে। বাবা আর ওকে নিয়ে ওদের ছোট সংসার। বেহুলার বাবা হাটে মাটির হাঁড়ি কলসি বিক্রি করে। বিক্রি হাটা খুব একটা হয় না, তাই ওদের বেশিরভাগ দিনই অভুক্ত থাকতে হয়। না হলে বুনো কচু শাক সেদ্ধ, এটুকুতেই তারা খুশি। গরম ভাত ওদের কাছে বিলাসিতা। মনটা আবারও একবার খারাপ হয়ে গেল। কতটুকু বয়স হবে মেয়েটির? বড়জোর 8 থেকে 10 বছর। এর মধ্যেই মেয়েটি বড়ই পরিণত। নিদারুণ অভাব মেয়েটিকে অল্প বয়সের জীবনে অন্ধকারময় সত্যিকে মানতে বাধ্য করেছে। সেদিন রাতে চোখে জলে বিদায় দিয়ে বলেছিলাম, বেহুলা, এখানে আমি আর 6 দিন মতন থাকবো। তুমি দুপুর আর রাতে এসো, ভাত খেয়ে যাবে। যাওয়ার সময় মেয়েটি শুধু মাথা নেড়ে বলে গিয়েছিল, দাদা, আমি দুপুরে আসতে পারবো না, কাজ থাকে, কিন্তু রাতে ঠিক আসবো, ভাত খাবো। বুঝলাম এই বয়সের মেয়েটির ঘাড়ে সংসারের বোঝাও আছে। হ্যাঁ, পরের দুরাত বেহুলা এসেছিল, ভাত খেয়েছিল আমার পাশে বসে। আমি পরম মমতায় নিজের হাতে ওকে খাইয়ে দিয়েছিলাম। মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে দিয়েছিলাম। দেখলাম ও লুকিয়ে কাঁদছে। বুঝতাম মেয়েটি কেবল গরম ভাতের নয়, ভালোবাসারও কাঙাল। খাওয়া শেষে ও গল্প করত, ওর জীবনের গল্প। শুনতে কষ্ট হলেও ওর সঙ্গ খারাপ লাগতো না। আসলে ছোট থেকে আমি একাকী মানুষ হয়েছি, ভাই বোনের স্নেহ ভালোবাসার থেকে বরাবরই বঞ্চিত।
তাই বেহুলাকে নিজের বোন ভাবতে বেশ লাগতো। কিন্তু বাদ সাধলো 4 দিনের মাথায়। তখন রাত 8টা, টেবিলে ভাত সাজিয়ে বেহুলার অপেক্ষায় বসে আছি আমি। কি ব্যাপার, মেয়েটি আজ এখনো আসছে না কেন? হাত ঘড়িতে দেখলাম 8:30 বাজে। নিজের মনে প্রমাদ করলাম, মেয়েটির শরীর টরীর খারাপ হলো নাকি। ভাবলাম আজ না এলে কাল একবার ওদের বাড়ি গিয়ে দেখে আসব। যদি বিপদ হয়ে থাকে তাহলে এ সময় ওদের পাশে থাকাটা খুব জরুরি। রাত 9টা বাজতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাতে কোনো অজানা কারণে ঘুমটা ঠিক হলো না। পরদিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হতে লাগলাম। ইচ্ছা ছিল মাঠে যাওয়ার আগে একবার বেহুলার বাড়ি ঘুরে যাব। রেডি হয়ে বেরোতে যাব, ঠিক তখনই সুনীল জেঠু বলে উঠল, খোকাবাবু, সকাল সকাল কোথায় শুইলেন? আজ মাঠে যাইবেন না? উত্তরে হেসে বললাম, যাব তো, কিন্তু তার আগে একবার বেহুলার বাড়ি ঘুরে যাব। কে বেহুলা? সুনীল জেঠু দেখলাম একটু অবাক হয়ে আমাকে প্রশ্ন করল। উত্তরে আমি বেহুলার বাবার নাম নিতেই সুনীল জেঠু কেমন যেন আঁতকে উঠল। আমার থেকে সযত্নে একটু দূরে সরে গেল। তারপর খুব কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি 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 নাম বললেন খোকাবাবু? বিনোদের মেয়ে বেহুলা আপনার কাছে এসেছিল? আপনার সাথে কথা কয়েছিল? কথাগুলো শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। একটা বাচ্চা মেয়ের নাম শুনে এমন তোতলানোর কি আছে? কিন্তু মনের ভাব লুকিয়ে গত 3 দিনের বেহুলার বাড়িতে আসা থেকে ভাত খাওয়ার সব কিছুই বললাম, কিছুই লোকালাম না। কথাগুলো শোনার পর আবারও দেখলাম সুনীল জেঠু কেমন যেন করছে, কাঁপছে। আর সেই কাঁপা গলায় যে কাহিনী তিনি আমাকে শোনালেন সেটা সিনেমার চিত্রনাট্যের থেকেও কিছু কম নয়। আসলে বেহুলা ছিল বিনোদ কুমারের মাইয়া। বেহুলার মা তো অনেক আগেই কলেরায় মইরা গেছে। তারপর থেকে বিনোদ তার মাথায় কি ভর করলো কে জানে। মানুষটা আজ সোজা হইতে পারলো না খোকাবাবু। দিন রাত মদ আর মদ, কাজ কাম কিছুই করতো না। যেটুকু জায়গা জমি আসিল সব একে একে মদের পিছনেই উড়ে গিয়ে দিল। অবস্থা এমন হইল খোকাবাবু, ঘরে হাড়ি চলে না। খিদের জ্বালায় বাপ বেটি বনে গিয়া কচু শাক তুলতো, জলে সেদ্ধ কইরা খাইতো। আমাগো গ্রামটা তো গরিব, তাই নিজের দুঃখেই সবাই দুই বেরোয়। কে আর কার কথা শোনে কন? তবু একটা কথা কইতেই হয়, বিনোদ তার মাইয়ারে খুব ভালোবাসতো। যেদিন হাট হইতো সেদিন ঠিক 2 পয়সা চড়তো। বিনোদ ঠিক চাল কিনে আনতো। সন্ধ্যাবেলায় দুজন বাপ পিঠে মিল্লা মাটিতে বইসা গরম ভাত খাইতো। বেহুলা গরম ভাত খাইতে খুব ভালোবাসতো খোকাবাবু। অভাবের সংসার, ওটাই আসিল ওদের সবচেয়ে বড় সুখ। ওই ওই বৈশাখের সন্ধ্যায় যা হইল। খানিক চুপ করে সুনীল জেঠু আবার শুরু করলেন, এমন এক বৈশাখের সন্ধ্যায় বিনোদ আকণ্ঠ মদ খাইয়া বাড়ি ফিরে। গত 4 দিন হইল ওদের বাড়িতে হাড়ি চড়ে না। অভাগী বেহুলা কেমন যেন নিস্তেজ হইয়া পড়েছিল। মেয়েটি ভেবেছিল আজ অন্তত তার বাবা হাট থেকে চাল কিনে আনবো, সন্ধ্যায় তার সাথে বৈশা ভাত খাইব। কিন্তু তার হইল না। তার আগে হতভাগী দেখলাম এবার বিনোদ জেঠু হাউ হাউ করে কাঁদছেন। আমিও বাকরুদ্ধ। চুপচাপ বসে থাকাই শ্রেয় মনে হলো আমার। একটু ধাতস্থ হয়ে সুনীল জেঠু আবারও শুরু করলেন, সেদিন বিনোদের রাগটা মাথায় চড়েছিল। একে সারাদিন হাটে তার কিছুই বিক্রি হয়নি। তার উপর মদের টাকা দিতে না পারায় গ্রামের বাগদিদের হাতে তাকে গলা ধাক্কা খাইতে হয়। বাড়িতে আসতেই মায়াটা ভাতের জন্য জ্ঞান জ্ঞান করতেই তার সেই রাগ চরমে ওঠে। প্রবল রাগ মদের নেশায় উনুনের একটা জ্বলন্ত কাঠ মায়াটির মুখে গুইজা দেয়। তারপর চিৎকার কইরা বলতে থাকে,
খা খা, ভালো করে খা। আজ তোর জন্মের মতো ভাত খাইয়ে দেবো। খা খা শালি খা। মেয়েটি চিৎকার করতে করতে কিয়াও থমকে গেল। যে বাবার ভালোবাসা শত অভাবের মধ্যেও মরছে ধরে নাই, সে বাবা এমন কাজ করতে পারে? বিনোদের এমন প্রাণঘাতী আক্রমণ দীক্ষা মেয়েটি অবাক হয়ে গিয়েছিল। হয়তো মেয়েটি বিশ্বাস করেছিল তার বাবা এমন করতে পারে না। কোনো প্রতিরোধ করে নাই হতভাগী, বরং অবাক হইয়া সে না ফেরার দেশে হারাইয়া যায়। না, আর চোখের জল ধরে রাখতে পারলেন না সুনীল জেঠু। আর সেটাই স্বাভাবিক। এমন হৃদয় বিদারক ঘটনা আমাকেও কাঁদিয়ে তুলেছিল। কাঁদতে কাঁদতে সুনীল জেঠু বলতে থাকে, বিনোদের মদের নেশা কাটতেই সে মেয়েটির শোকে পাগল হইয়া যায়। তখনও মেয়েটি তার পাশে শোয়া, মুখে তখনও সেই জ্বলন্ত কাঠ গোজা, চোখে সেই বিস্ময়ের চাউনি। না, আর দেরি করে না বিনোদ। আমার পৌঁছানোর আগেই বিনোদ গলায় ফাঁস লাগাইয়া জুইল্লা পড়ে, আর সাথে সাথে শেষ হয়ে যায় বাপ বিটির মুহূর্তের ভুলে ঘটে যাওয়া এক অভিশপ্ত অধ্যায়। হায় রে পোড়া কপাল, কি দেখালি! যতই শুনছি ততই বিস্ময় হচ্ছি। এতদিন আমি যার সাথে কথা বলছি, ভাত খেয়েছি, সেই বেহুলা মানুষ নয়, এক অতৃপ্ত আত্মা। গোটা শরীরে একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। তখনও সুনীল জেঠু বলে চলেছেন, দুটো গরম ভাতের লোভে মরেছে হতভাগী, তার আত্মা কি সহজে মুক্তি পায় খোকাবাবু? ফিরে এসেছিল মেয়েটি, ফিরে এসেছিল দুটো গরম ভাতের আশায় মরণের ওপার দিয়ে। এরপর প্রায় প্রতিদিনই গ্রামের লোকজনের হাড়ির দেয়া ভাত চুরি হয়েছে তাকে। তবে সবটুকু নয়, যতটুকু তার প্রয়োজন ততটুকুই সে নিত, বাকিটা হাড়িতে পড়ে থাকতো। কাজটা যে বেহুলারই তার বুঝতে কারোর বাকি থাকে না। গ্রামের দু একজন লোক তাকে ভাত চুরি করতেও দেখিয়েছিল। গৃহস্থের বাড়ি, মনে ভয়, কে ভূতের ছোঁয়ার ভাত খাইব। তবে গ্রামে সবাই আলোচনা কইরা প্রতি রাতে ওই বুড়ো বট গাছ তলায় পালা কইরা ভাত রেখা আসতো। সেই থেকে গ্রামে ভাত চুরি বন্ধ হইয়া যায়। লোকের ভয় এখন আর বেহুলার নাম নেয় না। গ্রামের লোক ওরে ভাত খাকি নামে ডাকে। তবে ও কোনোদিন কাউরে ক্ষতি করে নাই। আসলে হতভাগী ভালো ছিল যে, বড় ভালো। কথাগুলো শেষ করে সুনীল জেঠু আমার মুখের দিকে তাকায়। তখন আমি হতবাক হয়ে বসে, কি বলবো কিছু মাথায় আসছে না। একটা অব্যক্ত রাগ তীব্র গরলের মতন আমার গলার কাছে জ্বালা করতে থাকে। কি অপরাধ করেছিল মেয়েটি, যার জন্য তাকে অকালে চলে যেতে হলো? দুমুঠো গরম ভাতই তো সে চেয়েছিল। হ্যাঁ, দুমুঠো গরম ভাত। হঠাৎই সুনীল জেঠুর চোখে মুখে বিস্ময় রেখে বলে উঠল, খোকাবাবু জানেন, ভাত কাকি গত 4 দিন ধইরা পটগাছ তলায় রেখে যাওয়া ভাত খায় নাই। 3 দিন না হয় সে আপনার সাথে আপনার কাছে খাইয়েছিল, কিন্তু গতকাল তবে কি? মাথাটা আবারও গরম হয়ে যায় আমার। চিৎকার করে উঠে বলি, তবে কি সুনীল জেঠু? তবে কি সে চলে গেল? সুনীল জেঠু শান্ত কণ্ঠে বলে ওঠে, চলে গেল মানে? কোথায় যাবে সে? তখন আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে। ওদিকে সুনীল জেঠু তখনও নির্লিপ্ত কণ্ঠে বলে চলেছে, আসলে কি জানো খোকাবাবু, আমরা ভয় পাইতাম
ভুল বুঝতাম ভাত খাকি রে। আসলে হতভাগী মায়াটা দুটো ভাতের সাথে একটু ভালোবাসার কাঙালও ছিল। আমাদের দেওয়া ভাত কেবলই ভয় জড়িয়া থাকতো। ভালোবাসা আমার তাকে কোনোদিনও আপন করতে পারে নাই। আপনি তাকে কাছেই টেনেছেন, পাশে বৈশা পরম মমতায় ভাত খাওয়াইছেন। আমার মনে হয় আপনার ভালোবাসা স্নেহ পরশে তার অতৃপ্ত আত্মা জীবনের পরিসমাপ্তি হয়ে আছে। হয়তো এটাই ছিল তার অতৃপ্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা। না, আর চোখের জলকে আমি আটকে রাখতে পারলাম না। অজস্র অশ্রুধারা আমার গাল বেয়ে নিচে নামতে থাকে। বুকটা কষ্টে মোচড় দিয়ে ওঠে, আর সেটাকেই লোকাতে চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিতে বাধ্য হই। তখন আমার কানে ভাত কাকির থুড়ি বেলার শেষ দিনের বলে যাওয়া কথাগুলো বারবার বাজছে। দাদা, তুমি খুব ভালো। তোমার মতো দাদা পাওয়া পরম সৌভাগ্যের। তুমি খুব ভালো থেকো দাদা। এবার আমি আসি, ছুটি হয়েছে যে। চোখ ঘুরিয়ে নেওয়ার আগেই বুঝে গিয়েছিলাম ছুটি কথাটার মানে তখন আর সাধারণ ছিল না। ওর কণ্ঠটা কানে বাজতে বাজতে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, ঠিক যেন বিকেলের স্কুল ঘন্টা থেমে গেলে চারপাশটা অদ্ভুত ফাঁকা লাগে। সেদিন কেন আমি তাকে আর ফিরিয়ে ডাকিনি সেটা বুঝিনি, কিন্তু কেন জানি বুঝেছিলাম সেদিন ডাকলেও আর কেউ তাকাবে না। হয়তো ভাত খাকির থুড়ি বেহুলা তখনই চলে গিয়েছিল, কোনো অভিযোগ না রেখে, কোনো দাবি না রেখে। আর এখন এতদিন পরে দাঁড়িয়ে বুঝি ও পেছনে ফেলে গেছে এক মুঠো ভাতের গন্ধ, আর কিছু না বলা কষ্ট, আর এমন একটা শূন্যতা যেটা ভরার জন্য আজও আমি মাঝে মাঝে অন্যদিকে তাকিয়ে থাকি। কিছু মানুষ গল্প হয়ে যায়, আর কিছু গল্প সারা জীবন কাঁদায়। ভাত কাকির থুড়ি বেহুলা গল্প এখানেই শেষ। ভালো লাগলে লাইক করুন, কারো কথা মনে পড়লে শেয়ার করুন, আর এমন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন গল্প হলো সত্যি ঘটনাকে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। পাশে থেকো। আজকের মতো চলি, আবারও ফিরবো আরেকটা গল্প নিয়ে। ভালো থেকো। শুভরাত্রি।